দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক আপনারা জানেন যে প্রতিদিন দুপুর একটায় কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত থাকেন এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য। দর্শক আপনারা জানেন যে ছোট ছোট উদ্যোক্তাদের স্বপ্নগুলো একসময় অনেক বড় হয়ে ওঠে, একসময় পুরো দেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে সেই ছোট ছোট উদ্যোগগুলোই একসময় বড় ভূমিকা রাখে, যেমনটি আমরা দেখেছি চীনের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো আসলে বড় অর্থনীতির দেশগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি বেসরকারি খাতের উদ্যোক্তারাই সেই দেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে বড় ভূমিকা রাখে। বাংলাদেশের যে অর্থনৈতিক অর্জন হচ্ছে, বাংলাদেশের যে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, সেখানেও কিন্তু আসলে উদ্যোক্তাদের ভূমিকা একেবারেই অনস্বীকার্য। সেই উদ্যোক্তাদের নানা রকমের চ্যালেঞ্জও রয়েছে, তার যে ছোট স্বপ্ন সেটিকে বড় করার ক্ষেত্রে সেই সমস্ত আসলে বাধাগুলোর মুখে পড়ে, সেই সব বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানতে চাই। দর্শক আজকে আমরা কথা বলতে চাই উদ্যোক্তা তৈরি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে তিনজন অতিথি যুক্ত হয়েছেন, এরই মধ্যে দুজন যুক্ত হয়েছেন। দর্শক আমি দুঃখিত, যুক্ত হয়েছেন ডক্টর নাদিয়া বিনতে আমিন, তিনি সভাপতি উইমেনদের নিয়ে কাজ করা সংগঠন ওয়েন্ডের এবং পরিচালক FBCCI। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন জনাব মাইক কাজী, তিনি সভাপতি আন্তর্জাতিক সংগঠন ইও বাংলাদেশ চ্যাপ্টারের তিনি সভাপতি। আমাদের সঙ্গে আরেকজনও যুক্ত হয়েছেন, তিনি বিশ্লেষক এবং ডক্টর সায়মা হক বিদিশা, তিনি অধ্যাপক অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা শুরুতেই নাদিয়া বিনতে আমিন আপনার কাছে আসতে চাই। বাংলাদেশে তো নারী উদ্যোক্তাদের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং আমরা বিভিন্ন জরিপে যেমনটি দেখি নারী উদ্যোক্তা 12 বছরের ব্যবধানে অনেক বেড়েছে, 126% বেড়েছে, আমি একটি রিপোর্টে দেখেছিলাম। আপনি বলবেন যে এখনও আসলে এই নারী উদ্যোক্তাদের কাজের ক্ষেত্রে আপনারা নানান রকমের বাধার কথা বলেন, এই উদ্যোক্তা তৈরি এবং নারী উদ্যোক্তাদের ধরে রাখতে, আমরা জানি মহামারীর সময় একটি বড় অংশ তৈরি হয়েছিল উদ্যোক্তা, তাদেরকে ধরে রাখতে আসলে এখন কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে আমাদের সামনে? ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের চ্যানেলকে আজকে আমাকে এখানে নিয়ে আসার জন্য, আমার ওয়েন্ডের সদস্যদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। যেটা হয়েছে যে প্যান্ডামিকের আগে নারীরা তো ভীষণভাবে উদ্যমী হয়ে উঠেছিল এবং উদ্যোক্তা হিসেবে ভীষণভাবে তারা ড্রাইভ নিয়ে কাজ করছিল। তো এই অতিমারির সময় আমরা খেয়াল করেছি যে আমরা একটা আভ্যন্তরীণ সমীক্ষা করেছি আমাদের সদস্যদের মধ্যে, সেই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং মেথডে। তো সমীক্ষাতে আমরা দেখেছি যে আমাদের নিজস্ব সদস্যদের মধ্যে প্রায় 40% ড্রপ আউট হয়েছে। হ্যাঁ, তো এটা একটি বিশাল অঙ্ক আমি বলবো। এবং আপনি যদি বলেন আমাদের 20% নারী যারা আমাদের সদস্যদের মধ্যে যারা একটা ডিলেমা এবং হ্যাঙ্গিং অবস্থা সিচুয়েশনে আছে, যারা এখনো ইনডিসাইসিভ অ্যাবাউট যে তারা কি ছেড়ে যাবে নাকি এখনো তারা স্ট্রাগলটা চালিয়ে যাবে বা চ্যালেঞ্জটা ধরে রাখবে। এন্ড আরেকটা ক্ষেত্র আমি দেখেছি যে ডাইভার্সিফিকেশনে গেছে। হ্যাঁ, সেটা আরেকটু আমাদের কিছু সংখ্যক নারী যারা ডাইভার্সিফিকেশনে গেছে। সুতরাং চ্যালেঞ্জ তো থাকবে, এই অতিমারিটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেখানে জীবনটা যেহেতু আমাদের মুখ্য এবং সেটাকে টিকিয়ে রাখার জন্য জীবিকা, তবু সেই জীবিকার জন্য হয়তো এই নারী উদ্যোক্তারা এইভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে যে হচ্ছে কেউ কেউ ডাইভার্সিফিকেশনে গেছে, কেউ কেউ একটা ডিলেমার মধ্যে আছে যে তারা কি প্রফেশনে থাকবে কি থাকবে না, এভাবে একটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ সদস্যদের মধ্যে বলতে পারি। আর যেটা হচ্ছে যে চ্যালেঞ্জ, আরো চ্যালেঞ্জ ছিল, যেটা হচ্ছে আমরা প্রণোদনার একটা নিয়ে, আমি যদি পরে প্রশ্ন আসে তখন উত্তর দিতে চাচ্ছি, বাট একটু টাচ করে আমরা পরে আসবো। আপনি একটু যদি ওভারঅল বলেন যে একটা জি ধরে রাখার ক্ষেত্রে আসলে নারী উদ্যোক্তাদের প্রধান বাধা কি? আমি প্রশ্নটা মিস করে গেছি। আমি যেটি জানতে চেয়েছিলাম যে নারী উদ্যোক্তাদের ধরে রাখার ক্ষেত্রে, মানে উদ্যোক্তা অনেকেই শুরু করেন, আমরা দেখি পরবর্তীতে আপনি যেমনটি বললেন 40% ড্রপ আউট হচ্ছে, ঝরে যাচ্ছে। এই ধরে রাখতে তাদেরকে আসলে কি করণীয় বা কাদের করণীয়? আসলে হচ্ছে কি, এটা আপনার আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, পলিসি লেভেল থেকে আছে, আমাদের ব্যবসায়িক ফোরাম থেকে, সব দিক থেকে। যেমন আমাদের ওয়েন্ড কি করেছে, আমরা বাজেটের আগে নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন রকম সুপারিশমালা দিয়েছি NBR এর কাছে, যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে, যেটা আমাদের নারী উদ্যোক্তা বান্ধব যেন বাজেটটি হয়, সেই ক্ষেত্রে আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। আমরা শিল্পনীতিতে যেটি হচ্ছে যে স্মল মিডিয়াম এন্ড এন্টারপ্রাইজের যে
যে ডেফিনেশনটা ছিল সেটাকে রিভাইজ করার জন্য আমরা তাদের সাথে শিল্পনীতি তৈরি করবার পূর্বে বলেছি যে এটাকে রিডিফাইন করতে হবে। কটেজ, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, স্মল, মিডিয়াম এর সমস্ত নারী উদ্যোক্তাকে সম্পৃক্ত করতে হবে যে কোনো পলিসিতে, যে কোনো প্রণোদনাতে বা যে কোনো সাপোর্ট সার্ভিসে। সুতরাং আমরা এইভাবে যে বাধাগুলো নারী উদ্যোক্তারা পার হচ্ছে সেখানে আমরা চেষ্টা করেছি যে পলিসি মেকারদের সাথে বসে এটাকে সর্ট আউট করার জন্য। স্পেসিফিক্যালি আমাদের কিছু সুপারিশ ছিল, যেমন ধরেন নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে যদি বার্ষিক আয় আগে 3 লাখ টাকা পর্যন্ত রেয়াতি ছিল, আমরা বলেছিলাম যে আপনারা সেটা 5 লাখ করতে চেয়েছিলেন, কিন্তু সরকার 3.5 লাখ টাকা করেছে। আপনারা সেটা সন্তুষ্টি জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ নাদিয়া বিনতে আমিন, আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই। আমরা একটু যেতে চাই জনাব মাইক কাজী আপনার কাছে। আপনার একটু পরিচয় করিয়ে দিই, সেটি হচ্ছে উনি আসলে যুক্তরাষ্ট্রেই বড় হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানি রয়েছে ওনার। বাংলাদেশে যেটি আসলে বারবার বলা হয় যে বিদেশি ইনভেস্টর নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কাজ করছে, এমনই একজন জনাব মাইক কাজী। তিনি এখন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইও বাংলাদেশ চ্যাপ্টারের। জনাব মাইক কাজী, আপনি একটু বলবেন যে আসলে কি সম্ভাবনা দেখে আপনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে উদ্যোক্তা নিয়ে আপনারা বেশ কাজ করছেন, উদ্যোক্তাদের কল্যাণে কি কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। সো আমি বলবো যে আমরা বাংলাদেশে আসছি অনেক স্বপ্ন নিয়ে, আমি বলবো যে সোনার বাংলা। তো এখানে অনেক অপরচুনিটি আছে বাংলাদেশে। আমাদের শুধু তরুণ, এটা আমরা সবসময় এটা নিয়ে গবেষণা করি বা আমরা বলি যে তরুণ, বাট আমাদের আসলে মেধাবী তরুণ আছে কিন্তু এখানে, যেটা আমরা আমেরিকার কাজ বাংলাদেশে করে দিতে পারি। সো এটা মানে বিশাল একটা ব্যাপার। যে এই সময় আমি মনে করি যে ইটস আ গ্রেট অপরচুনিটি সবার জন্য, যে একটা উদ্যোক্তা হওয়ার জন্য বা এন্টারপ্রেনিউর হওয়ার জন্য, যে আমরা এখন বিশ্বের মার্কেট নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু ইটস নট জাস্ট লোকাল বিজনেস এনিমোর, ঠিক না? সো আমি বলবো যে অনেক সুযোগ আছে, ওই জন্য বাংলাদেশে আসছি। এবং এন্টারপ্রেনিউর যারা হইতে চান, কারণ এখানে আমাদের অনেক লোক মানে চাকরির জন্য একদম মানে পাইতেছে না চাকরিগুলো। সো আমি বলবো যে উদ্যোক্তার দিকে যান। উদ্যোক্তা অনেকেই হতে চায়, বাট যেটি হয় যে আসলে বিভিন্ন বাধার মুখে তারা পড়েন এবং সেই জন্য আসলে আপনার দৃষ্টিতে, আপনি তো যেভাবে দেখছেন আসলে আপনি উদ্যোক্তাদের নিয়ে কাজও করছেন, আপনার মতে আসলে কি কি করলে সরকার লেভেল থেকে বা বিভিন্ন সংগঠনগুলো থেকে কি করলে পরে আরো বেশি উদ্যোক্তা তৈরি হতে পারে? জি, সো এন্টারপ্রেনিউর হওয়ার জন্য একটা সাহস লাগে বা শুরু করা লাগে, ঠিক না? শুরু করলে হয়ে যায়, কিন্তু আমাদের মেইন সমস্যা হচ্ছে যে আমরা মানে শুরু করতে ভয় পাই। সো সরকার লেভেল থেকে এটা আমাদের আর্লি স্টেজে আমাদের যে ট্রেনিং আমাদের ক্লাসরুমে ঢুকাইতে হবে, আমাদের মানে একদম শিক্ষা এডুকেশন সিস্টেমে ঢুকাইতে হবে যে এন্টারপ্রেনিউরস হওয়ার জন্য কি কি লাগে, কি ভাবে ধাপে ধাপে কেমনে শুরু হবে। এবং আমাদের যে মার্কেটটা এখন এত বড় হয়ে গেছে, পৃথিবী কিন্তু আমাদের মার্কেট কিন্তু এখন। সো মানে আমি বলবো যে একটা হার্ড ওয়ার্কিং লাগে এবং ডেডিকেশন লাগে, লেগে থাকতে হবে। যে মনে করেন যে শুরু করলাম, ফেল করব, ইটস ওকে, ফেল করলে অসুবিধা নাই, কিন্তু ফেল করে আমরা অনেক ফেল করছি কিন্তু, ঠিক না? সো এই যে ফেলের জন্য অপেক্ষা করা যাবে না। এন্ড স্পেশালি উইথ ইন্টারনেট, আমাদের যে সরকার যে এখন ইন্টারনেট এত দাম কমাই দিয়েছে গত 10 বছরে। সো এখন তো ইন্টারনেটের কোনো প্রবলেম নাই। এন্ড এই যে করোনা কালীনের সময় আমি মনে করি যে সবাই এটা শুরু করতে পারে, কিন্তু যে কোনো রকমের ব্যবসা ইন্টারনেট শুরু করলে তারা মানে কিছু পাইবে বিদেশ থেকে। সো এটা আমাদের বাংলাদেশের বিরাট একটা ফরেন রেমিটেন্স একটা আসবে কিন্তু বাংলাদেশ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দেশে বসেই, যতটুকু আমি জানি আপনার প্রতিষ্ঠান যেই কাজ করে, বাংলাদেশে বসে আমেরিকান বিভিন্ন বায়ারদের কাজ করে দেয়। আপনি বলছেন যে উদ্যোক্তা যদি হয় আসলে, যারা কাজগুলো পুরো পৃথিবীটি একটি বাজার, আমরা বলি গ্লোবাল ভিলেজ, তাদের কাজগুলো আসলে বাংলাদেশে বসেই করা সম্ভব। তার মানে উদ্যোক্তা হওয়ার জন্য আপনি সাহসের কথা বলছিলেন, যে সাহসী হতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব মাইক কাজী, আপনার কাছে আমরা আবারও আসতে চাই। ডক্টর সাইমা হক বিদিশা, আপনি দুজন উদ্যোক্তার কথা শুনছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা বিষয় রয়েছে, আমাদের আসলে বাংলাদেশের ছেলে মেয়েদের যে সম্ভাবনা, সেটি এক বাক্যে সবাই স্বীকার করছেন। যেমন জনাব মাইক কাজী, তিনি যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন, তিনিও স্বীকার করছেন যে বাংলাদেশের ছেলে মেয়েদের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনা আমরা কাজে লাগাতে কতটুকু পারছি, আপনার দৃষ্টিতে জানতে চাই। মিউট ছিল। ধন্যবাদ। আমার মনে হয় আমরা একটু এভাবে চিন্তা করি যে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা যখন তরুণদের কথা বলছি, উদ্যোক্তাদের কথা বলছি, পুরো জিনিসটার মধ্যে কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েশন আছে।
হচ্ছে, তাই না? তার কারণ হচ্ছে যে আজকে গ্রামে যে উদ্যোক্তা রয়েছেন বা তৃণমূল পর্যায়ে যে নারী রয়েছেন, আবার শহরে যিনি রয়েছেন শিক্ষিত, তাদের কিন্তু স্কিল সেটের মধ্যে, দক্ষতার মধ্যে একটা তফাৎ রয়েছে। সুতরাং সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যে জনমুখী যে সুবিধাটা আমাদের রয়েছে, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে তরুণ জনগোষ্ঠী রয়েছে, সেই তরুণ জনগোষ্ঠীর বিভিন্ন জায়গায় যে তরুণ জনগোষ্ঠী কোন জায়গায় তাদের ঘাটতিগুলো রয়েছে এবং কোন কোন বিষয়ে তাদের সুবিধাগুলো রয়েছে, সেই দুটোকে কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন গ্রুপগুলোকে কেন্দ্র করে আমাদের চিন্তাগুলো থাকা দরকার। সেখানে নারীদের জন্য যেমন একটু ভিন্ন, সেরকম উচ্চশিক্ষিত, মধ্যশিক্ষিত বা অল্প শিক্ষিত তাদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের আমাদের চিন্তা এবং নীতি নির্ধারণা দরকার রয়েছে। একটু আগে যিনি কথা বলছিলেন যুক্তরাষ্ট্র থেকে, তার কথার যদি সংযোগ ধরে আমি একটু বলতে চাই যে তিনি মূলত বলতে চাচ্ছেন যে উদ্যমী এবং কিছু শিক্ষিত মোটামুটি ভাবে দক্ষতা যারা রয়েছে তাদেরকে কিভাবে আমরা আসলে শ্রমবাজারে উদ্যোক্তা হিসেবে আনার ক্ষেত্রে উৎসাহিত করতে পারি। এবং সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের কয়েকটা বিষয় আসলে সরকারকে নজর দিতে হবে, বা শিক্ষক হিসেবে যেটা মনে করি সেটা হচ্ছে কয়েকটা বিষয় আমাদের দেশের তরুণদের কিছু ঘাটতি রয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে তাদের আরো সাপোর্ট দরকার। সেগুলোর মধ্যে আর্থিক বিষয়গুলো তো রয়েছে, আমরা হয়তো পরে কথা বলবো, আপা যিনি রয়েছেন তিনি এটা বিষয়ে একটু কথা বলেছেন। আরেকটা যেটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের কি ধরনের আসলে স্কিল দরকার। আমরা যদি আজকে গ্লোবাল ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করি, ডক্টর সায়মা হক বিদিশা, আপনাকে আমি একটু থামাতে চাই এখানে। ডক্টর সায়মা হক বিদিশা, আপনাকে একটু থামাতে চাই। যে উদ্যোক্তা দুজন রয়েছেন আমাদের সঙ্গে, আপনি শিক্ষক, আপনি আসলে শিক্ষার্থীদের গড়ার কারিগর। আমি একটু জনাব মাইক কাজী ওনার কাছ থেকে শুনতে চাই যে আসলে শিক্ষার্থী যারা রয়েছে তাদের আসলে বাংলাদেশে কি ধরনের আসলে ব্যারিয়ার রয়েছে, তারা আসলে কতটুকু শিখতে পারে। আমি একটু তার কাছ থেকে জেনে আপনার কাছে আবার আসছি। জনাব মাইক কাজী, আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের আসলে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি তারা শেষ করে, ব্যাচেলর শেষ করে, মাস্টার্স শেষ করে, কিন্তু তাদের আসলে যেইভাবে শেখানো হয় সেটি প্রপার ওয়ে নয়, তারা একটি ইমেইল লিখতেও পারে না। আপনি কি একটু বলবেন যে এখানে শিক্ষার্থীদের মধ্যে আপনারা যারা ইন্টারভিউ নেন চাকরির ক্ষেত্রে কি ধরনের ঘাটতি দেখেন? সো আমি বলবো না যে এটা মানে যারা যারা শিখায় তাদের এখানে সমস্যা নেই, কিন্তু আমি বলবো এটা আমাদের একটা জনগোষ্ঠীর মানে একটা ইস্যু, কিন্তু মানে আমাদের একদম প্রাইমারি থেকে একদম মানে কিন্ডারগার্টেন কেজি থেকে প্রবলেম, কিন্তু বুঝছেন যে একদম ইউনিভার্সিটিতে যে কত আর শিখাইতে পারবে, ঠিক না? সো আমাদের একদম ন্যাশনাল কারিকুলাম নিয়ে কাজ করা উচিত এখানে। স্পেশালি আমরা যদি গ্লোবাল মার্কেটে কাজ করতে চাই তাহলে কিন্তু একটা ইমেল রাখতে হবে কিন্তু। আপনি ঠিকই বলছেন যে অনেকে যারা ব্যাচেলর বা এমবিএ করার পরে তারা ইন্টারভিউর সময় একটা ইমেল ঠিক মতো লিখতে পারে না, বা ক্লায়েন্টের সাথে ঠিক মতো কমিউনিকেট করতে পারে না। সো আমার দেখতে হবে আমার ক্লায়েন্টকে। আমার ক্লায়েন্ট যদি এখন ক্লায়েন্ট তো সবাই কিন্তু, ঠিক না? তো আমাদের যে ইমেল, প্রপার কমিউনিকেশন, এডুকেট, এগুলো দরকার তো। বাট আপনি যদি অনেক টাকা ইনকাম করতে চান বা উদ্যোক্তা হতে চান বা ইভেন একটা ভালো একটা এমপ্লয় হতে চান, আপনার কমিউনিকেশন, আমি বলবো যে মানে ইউনিভার্সিটিতে বা হাই স্কুলে এখানে অনেক কাজ করার স্কোপ আছে, কিন্তু যে প্রপার কমিউনিকেশনটা। আমি ভালো একটা জিনিস, একটা ফর্ম তৈরি করলাম কিন্তু এটা বিক্রি করতে পারি না কারণ আমি ঠিক মতো কমিউনিকেট করতে পারি না। সো এখানে বড় একটা মানে চ্যালেঞ্জ আছে কিন্তু। বাট আমরা গত 10 বছর যদি আমি যদি এটা দেখি, আর সেখানে অনেক পার্থক্য, কিন্তু আমরা অনেক বছর এখানে বাংলাদেশে কাজ করতে আছি, বাট ইটস ইমপ্রুভিং। আমার অনেক আশা আছে যে এটা হবে। সো আমি সব যে যা শিখায় বা ইউনিভার্সিটিতে বা আমাদের গভর্নমেন্ট সবাইকে ধন্যবাদ দিতে চাই, এটা যে অনেক নজর যে দেশে। আপনি আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছেন, আপনি কি তার কাছে কোনো কিছু বলতে চান বা কোনো অনুরোধ করতে চান যে কি ধরনের শিক্ষা, মানে শিক্ষা ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনাটা জরুরি? কারণ সায়মা হক বিদিশা ম্যাডাম কিন্তু ইউনিভার্সিটি নীতি নির্ধারণী পর্যায়েও কাজ করেন। জি, সো আমার অনুরোধ হয়েছে যে আমাদের বুকেশের চাইতে একটু মানে প্র্যাকটিক্যাল, আমার মনে হয় যে প্র্যাকটিক্যালটা মানে শেখানো উচিত বেশি। আমার যেটা মনে হয় যে ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিয়া কোলাবোরেশনের অনেক জায়গা আছে। সো কেউ যদি আমাদের সাথে ইন্টার্ন করতে চায়, শুধুমাত্র ইন্টার্ন তো লাস্ট ইয়ার হয়, ইটস টু লেট বাই দেন আই থিঙ্ক, মানে আমার যেটা মনে হয় লাস্ট ইয়ার না করে দে শুড স্টার্ট ফার্স্ট ইয়ার থেকে, যে তাদের টাইপিং স্পিড মনে করেন যে 50 ওয়ার্ডস আ মিনিট হইতে হবে। ফার্স্ট ইয়ার থেকে তাদের ড্রেস কোড ভালো হইতে হবে। ফার্স্ট ইয়ার থেকে মানে সো 4 বছর তারা অনেক কিছু পারে জানি। লাস্ট সেমেস্টার এটা হয় না কিন্তু। সো আমি বলবো যে প্র্যাকটিক্যালটা একটু যদি আপনারা যদি শিখাইতে পারেন এবং ডে 1 থেকে,
জি, অসংখ্য ধন্যবাদ জনাব মাইক কাজী। ডক্টর বিদিশা, আপনি শুনছিলেন একজন উদ্যোক্তার কথা এবং এই কথাগুলো আসলেই বাস্তব। সেই বাস্তবতা মেনেই আমরা আসলে আলোচনায় ফিরবো। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন যে আসলে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আন্তর্জাতিক মানে নিয়ে আসা যায় সেটিকে নিয়ে। আমরা তবে আপনার কাছ থেকে শুনতে চাই। তবে দর্শক, ছোট্ট একটি বিরতির পর আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের বিদ্যুৎ সংলাপ অনুষ্ঠান। সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ বিরতির পর আপনারা দেখছেন বিদ্যুৎ সংলাপ অনুষ্ঠান। যেমনটি আসলে বিরতিতে যাওয়ার আগে যেমনটি জনাব মাইক কাজী বলছিলেন যে পুরো শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে আমরা এখন সরাসরি যেতে চাই ডক্টর সাইমা হক বিদিশা আপনার কাছে। আপনি যেমনটি আমি তখনই বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় নীতি নির্ধারণী বিভিন্ন কাজও আপনি করে থাকেন এবং আপনি সেক্ষেত্রে বলবেন যে আসলে এই যে আন্তর্জাতিক মানের কথা বলা হচ্ছে, শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা হয় যে তারা আসলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরেও ভালো মতো প্রেজেন্টেশন দিতে পারে না, একটি ভালো মেইল লিখতে পারে না। এটি থেকে আসলে কি করে বের হয়ে আসা যায়, এই জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? না হচ্ছে সার্বিকভাবে খুব ডক্টর বিদিশা শুনতে পাচ্ছেন আপনি আমাকে? চাহিদা দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ডক্টর সাইমা হক বিদিশাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। আমরা আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর নাদিয়া বিনতে আমিন। আপনার কাছে একটু আসতে চাই। ডক্টর নাদিয়া বিনতে আমিন, আপনিও কি তাই মনে করেন যে দেশের শিক্ষা ব্যবস্থাতে আরেকটি বড় বিষয় হচ্ছে আমরা দেখি শুধুমাত্র চাকরি পাওয়ার কথাই সবাই চিন্তা করে, আমি বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব বা এটা হব, বড় হয়ে উদ্যোক্তা হব এমন স্বপ্ন তো আমাদের দেশের শিক্ষার্থীরা এখনো পর্যন্ত দেখে না। আপনারা কি মনে করেন যে ওই শিক্ষা জীবনেই এটি আসলে তাদেরকে মধ্যে আসলে এই জাগ্রত বোধ জাগাতে যে তাকে উদ্যোক্তা হতে হলে কি কি করতে হবে, কি করণীয়? ডক্টর নাদিয়া বিনতে আমিন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? দর্শক, দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা নাদিয়া বিনতে আমিন আপনাকেও শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। জনাব মাইক কাজী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জনাব নাদিয়া বিনতে আমিন, আপনি বলুন। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার মনে হয় শোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, কিন্তু ভিডিওর ক্ষেত্রে বোধহয় একটু সমস্যা হচ্ছে। আপা যদি কথা কন্টিনিউ করতেন তাহলে হয়তো আমরা জি জি, আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আপনি বলুন জনাব নাদিয়া বিনতে আমিন। আমরা শুনতে পাচ্ছি না এই মুহূর্তে দর্শক। আমরা ডক্টর সাইমা হক বিদিশা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি যদি বলুন কষ্ট করে। জি, আচ্ছা, শিওর। আমাকে যদি এখন শুনতে পাওয়া যায়, যদি শুনতে না পান কাইন্ডলি আমাকে বলবেন। যে বিষয়টি সেটি হচ্ছে, একটা বিষয় হচ্ছে যে সংযোগ স্থাপনটা দরকার। হ্যাঁ, অর্থাৎ যারা আসলে চাকরি দেবেন এবং যারা চাকরি করবেন তাদের মধ্যে সংযোগ স্থাপন, এবং উদ্যোক্তা যারা হবেন এবং সে উদ্যোক্তা কোন কোন বিষয়ে উদ্যোক্তা হবে সেটার বিষয়ে সংযোগ স্থাপনটা, সেটা করার ক্ষেত্রে সরকারকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ফারাক রয়েছে। সেই অনুযায়ী যেটা একটু আগে যিনি ডক্টর মাইক কাজী উনি যে কথাটি বললেন, যে আসলে আমাদেরকে আসলে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে এখানে কোন কোন খাতে কিভাবে আমরা তাদেরকে সংযোগ স্থাপন করবো। অর্থাৎ বিভিন্ন ধরনের জব ফেয়ার গুলো, এগুলো কিন্তু দেখা যায় যে আমরা হয়তো ব্যক্তি খাতে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতেই সীমাবদ্ধ, কিন্তু সেগুলো কিন্তু আসলে গ্রামে গঞ্জে এবং উপজেলা পর্যায়ে যেগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু ছড়িয়ে দিতে হবে বিভিন্ন ধরনের জব ফেয়ার এবং বিভিন্ন ধরনের যে সংযোগ করবার যে ব্যবস্থাটা। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে আন্তঃব্যক্তিক যে বিভিন্ন ধরনের যে দক্ষতা রয়েছে সেখানে দুর্বলতা রয়েছে আমাদের অনেকের, এবং সেই বিষয়ে যেটা জরুরি আমাদের ছেলে মেয়েদের, সেক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে, একটি তো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের একটা ভূমিকা, দ্বিতীয় আমি যেটা মনে করি যে আমরা কিন্তু একটু ভিন্নভাবেও চিন্তা করতে পারি যে সরকারের কিন্তু বিভিন্ন দক্ষতা ভিত্তিক কর্মসূচিগুলো রয়েছে, সেই দক্ষতা বৃদ্ধির কর্মসূচিগুলো সেগুলো যদি বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে এবং ডিগ্রি কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে যদি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করে, অর্থাৎ কিছু জেনারেল ট্রেনিং যেখানে কোনো পয়সা না হবে না,
সব শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেই ধরনের সুযোগ নিতে পারবেন। সেখানে আন্তঃব্যক্তিক বিভিন্ন স্কিল, বিভিন্ন ভাষাগত বা দক্ষতা বৃদ্ধি, এগুলোর ব্যাপারে বিভিন্ন টিপস দেওয়া হবে, বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, এবং এগুলোর মাধ্যমে যে ফারাকগুলো রয়েছে, যে ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের কিছুটা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো যাতে তারা সমাধানের দিকে যেতে পারে, সেক্ষেত্রে তাদেরকে সহায়তা করবার জন্য আমি যেটা মনে করি, এটা আমি অনেক জায়গায় বারবার বলে এসেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ, একেবারে বিনা পয়সায় এই ধরনের স্কিলগুলো সরকারকে আসলে উচ্চ পর্যায়ে যে শিক্ষার্থী রয়েছে এই ক্ষেত্রে মনে হয় বিভিন্ন সংস্থাগুলো বা বিভিন্ন সংগঠনগুলো, ব্যবসায়িক, তাদেরও ভূমিকা রয়েছে। ডক্টর সাইমা হক বিদিশা, আপনি আমার সাথে একমত হবেন। আমি একটু জনাব মাইক কাজী আপনার কাছে ফিরতে চাই আবারও। আমরা জানি যে বিশ্বব্যাপী এখন আসলে মহামারী থেকে উত্তরণের জন্য সবাই চাচ্ছে, সব দেশ চাচ্ছে ইকোনমি স্বাভাবিক হয়ে আসুক। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার চাচ্ছে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ আনতে। আপনি জানেন যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা বিশ্বের বিভিন্ন দেশে রোড শো করছে এই জন্য, এবং আমার জানা মতে আপনি একটি রোড শোতে এর আগে ক্যালিফোর্নিয়াতে আপনি অ্যাটেন্ড করেছেন। আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্র থেকে আসলে যেই বিনিয়োগ আনার যেই সম্ভাবনা, সেটি কি করলে পরে বা কি ধরনের বাধাগুলো দূর করলে পরে আরো অনেক বেশি বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে? জি, সো আমি মনে করি যে এই যে বিদেশ থেকে ফরেন রেমিটেন্স আনা অথবা এই যে ফরেন বিজনেস গুলো বাংলাদেশে যে অ্যাকোয়ার করা, রাইট, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। যে এই যে করোনাকালীনের সময় আমি ইনভেস্টমেন্ট নিয়ে আপনাকে প্রশ্ন করেছি জনাব মাইক কাজী। জি জি, কিভাবে আমরা আসলে জি সো ইনভেস্টরের জন্য তো আমাদের টু ডু বিজনেস হ্যাজ টু বি ইজিয়ার, ঠিক না? আরো আরো সহজ করতে হবে। যারা ব্যবসা করতে চায় বাংলাদেশে অথবা ইনভেস্টমেন্ট আনতে চায় আমাদের মতন, তাদের জন্য আরো সহজ করতে হবে। আমাদের পলিসিতে কাজ করার অনেক স্কোপ আছে, কিন্তু পলিসি লেভেলে কাজ করে। বাট আগের সাথে কিন্তু অনেক সহজ করছে, কিন্তু যে আমরা 4টা রোড শো করছি এই যে আমেরিকা বসে, সো ওখানে আমরা দেখা হয়েছে যে আমাদের যত বাংলাদেশে এনআরবিরা আছে, এনআরবিদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। এবং আমিও বলছি যে আমি বাংলাদেশে গত 10 বছর আছি বা 12 বছর আছি, এটা অনেক সহজ, কিন্তু যেটা সেটা কি করতে হবে, যে আমাদের আরো ব্র্যান্ডিং করতে হবে, মার্কেটিং করতে হবে। যে আমরা যদি বাংলাদেশে দিয়ে সার্চ দেই, কি আসে ইন্টারনেটে, কি আসে কিন্তু ফ্লাড বা আমাদের পোর কান্ট্রি, এটা আসে কিন্তু, ঠিক না? এই যে এই ব্র্যান্ডিংটা চেঞ্জ করতে হবে কিন্তু, সো সরকার থেকে আমার একটা অনুরোধ যে হ্যাঁ আমরা ব্র্যান্ডিং করে ঠিক আছে, কিন্তু আমাদের রাইট ব্র্যান্ডিংটা প্রপারলি হইতেছে না এখনো। সো ফরেন ইনভেস্টার যদি অ্যাট্রাক্ট করতে হয়, আমাদের যদি সার্চ দেই দেখায় যে আমাদের একটা যে কি গার্মেন্টস ফ্যাক্টরি পড়ে গেছে, ওইটা দেখায় ফার্স্ট। সো এগুলো এখানে কিন্তু আমাদের অনেক কাজ আছে, কিন্তু ওইটা না দেখে বাংলাদেশে এত ভালো ভালো ব্যবসা হইতেছে, দেয়ার ইজ আ $1 billion ইন্ডাস্ট্রিজ হইতেছে, বাংলাদেশে হয়ে গেছে অলরেডি, এটা দেখানো আরো লাগবে কিন্তু। সো আমাদের কনফিডেন্স দেখাতে হবে। আমাদের এখানে আইপির অনেক কাজ আছে, কিন্তু ইনভেস্টর যদি বাংলাদেশ থেকে বাংলাদেশে আসতে চায়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটা বড় একটা ব্যাপার আছে কিন্তু, যে এই যে রাইটস, কপিরাইটস, প্যাটার্ন রাইটস। সো বাংলাদেশ থেকে কেন আসবে? সো পলিসি অনেকে কাজ আছে কিন্তু, বাট আমরা কনভিন্স করতে চেষ্টা করতেছি যে বিদেশ থেকে ফরেন ইনভেস্টর বাংলাদেশে জানি আসে। অসংখ্য ধন্যবাদ জনাব মাইক কাজী আপনাকে। আপনার আরো কথা আমরা শুনবো, তবে এই মুহূর্তে আমরা জনাব নাদিয়া বিনতে আমিনকেও দেখতে পাচ্ছি। কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছিল তখন। জনাব নাদিয়া বিনতে আমিন, আপনি যদি একটু বলেন যে আসলে এই যে বলা হলো বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে, আপনি কি মনে করেন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এখন কি কি বাধা রয়েছে, কি করলে আসলে দূর হবে এগুলো? আমি চট করে এখন শুনতে পাচ্ছেন আমাকে? আমার জি জি শুনতে পাচ্ছি, বলেন। গাজী ভাই এবং ম্যাডাম সবাইকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের নারীদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ভোকেশনাল ট্রেনিং, এবং আপনি যেটা বলছিলেন যে ইমেলের কথা, ইমেল লিখতে পারে না, কমিউনিকেশন স্কিল, তাহলে আমরা যদি এইভাবে বলি সফট স্কিল এবং এডুকেশনাল স্কিল এবং ভোকেশনাল স্কিল। সো আপনি যখন একটা উদ্যোক্তা তৈরি করবেন, আপনার অবশ্যই এই 3টা গুণ থাকতে হবে। হ্যাঁ, বিকজ অ্যাজ ইউ সেড দ্যাট লিডারশিপ ইজ দ্য ক্রুশিয়াল ফর অ্যান এন্টারপ্রেনিউর। তাহলে আমার নার্ভটা শক্ত রাখতেই হবে, তাই না? তো সেইখানে আমার ইমোশনাল স্কিল এবং সফট স্কিল গুলোকে আমার কেটার করতে হবে। এখানে আমাদের শিক্ষার প্রয়োজন। আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে 4th জেনারেশন, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেকনোলজি স্যাভি আরো বাড়াতে হবে, আমাদেরকে টেকনোলজিক্যাল স্কিলটা আরো এনহ্যান্স করতে হবে, আইটি রিলেটেড। দেন ফাইনালি আমাদের যেটা হচ্ছে বিজনেস রিলেটেড কমিউনিকেশন, এন্ড অলসো উই নিড টু গ্রুম আওয়ার বিজনেস। সো এইসব ক্ষেত্রে করতে গেলে, আপস্কিলিং, রিস্কিলিং করতে গেলে আমাদের নিশ্চয়ই প্রায়োগিক শিক্ষার প্রয়োজন, যেটা আপনি বারবার উল্লেখ করছিলেন যে ভোকেশনাল ট্রেনিং এবং কারিগরি শিক্ষাটা আমাদের প্রয়োজন। বিকজ আমরা যখন ইন্টারভিউ বোর্ডে বসি, আসলে আমরা কাজের লোক পাই না, আমরা অনেক লোক পাই। এটা কিন্তু আমাদের একটা ডিভিডেন্ড,
হিউম্যান রিসোর্স আমাদের জন্য একটা ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডটাকে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। এবং জি, নারী জনাব উদ্যোক্তাদের ডক্টর নাদিয়া বিনতে আমিন, যেমনটি আসলে যারা চাকরি নিতে যায় তারা বলে দেশে চাকরি নেই, অন্যদিকে আপনারা বলেন দেশে আসলে যোগ্য লোক নেই। এই আলোচনায় আমরা আরও ফিরতে চাই দর্শক, তবে ছোট্ট আরেকটি বিরতির পরে। আপনারা দেখছেন আমাদের বিদ সংলাপ অনুষ্ঠান, সাথেই থাকুন দর্শক, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন বিদ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আমরা আজকে কথা বলছি উদ্যোক্তা তৈরি ও চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। বিরতিতে যাবার আগে ডক্টর নাদিয়া বিনতে আমিন, আপনি নানান বিষয়ে বলছিলেন, আপনি যদি সংক্ষিপ্ত করে একটু বলেন যে আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে উদ্যোক্তা তৈরি এবং বিনিয়োগ বাড়াতে আপনার পরামর্শ কি, এবং আপনারা যে সমস্ত সংগঠনগুলো রয়েছেন, এফবিসিসিআই সহ বিভিন্ন সংগঠন রয়েছে, তারা আসলে এটা বাড়াতে কি উদ্যোগ নিচ্ছেন? আমি একটু বিনিয়োগের ক্ষেত্রে যাওয়ার আগে একটু ম্যাডামকে সাপ্লিমেন্ট করবো একটা ছোট্ট ইস্যুতে, প্রণোদনা ইস্যুতে। আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি যে 20,000 কোটি টাকার প্রথম দফায় যে প্রণোদনা ডিক্লেয়ার করা হয়েছিল এসএমইতে, এবং পরবর্তী পর্যায়ে তিনি আরো দ্বিতীয় দফায়ও করেছেন। কিন্তু যেটি হয়েছে যে আমাদের নারী উদ্যোক্তারা তো আসলে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের ক্ষেত্রে এই অর্থটা বা পুঁজিটা খুব প্রয়োজন এই সময়। তো যেটা হচ্ছে যে আপনি ম্যাডাম এটাও বলেছিলেন যে ব্যাংকেরও রিস্ক অ্যাপিটাইট থাকে ডেফিনেটলি। সো দুই দফার দুইজনের প্রসেস ডকুমেন্টেশন ঠিক হয় না বলে, ঠিক মতো আমরা পুঁজিটা হাতে পাই না বলে আমরা বিনিয়োগটা বাড়াতে পারি না, বিনিয়োগটা ডাইভার্সিফাই করতে পারি না। কিন্তু আমাদের যেটা হচ্ছে, আমরা সরকারকে অনুরোধ করব যে রিফাইন্যান্সিং এর মাধ্যমে, কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে শুধু না থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ওরা কিন্তু ডাইরেক্ট গ্র্যান্ট হিসেবে বিকাশের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে এই প্রণোদনা টাকাগুলো পৌঁছে দিয়েছে, এবং ক্ষুদ্র প্রান্তিক থেকে শুরু করে মধ্যম পর্যন্ত চলে গেছে। সেটা হলো একটা ইস্যু। আরেকটা হচ্ছে আমার মনে হয় যে মোডালিটিটা আসলে চেঞ্জ করতে হবে, এই প্রণোদনার পৌঁছে দেওয়ার মোডালিটিটা শুধু ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মাধ্যমে দিলে চলবে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাদিয়া বিনতে আমিন আপনাকে। আরেকটি সুলতান ভাই ছোট্ট করে অ্যাড করতে চাচ্ছি যে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের নারী উদ্যোক্তা যেটা করেছে, আমরা একটা ক্লাস্টারিং করে দিয়েছি। শুধুমাত্র পোশাক খাতে না থেকে যারা জুট নিয়ে কাজ করছে তাদেরকে আমরা জুটের ইনভেস্টর এনে দিয়ে বৈদেশিক মার্কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যারা অ্যাগ্রোতে কাজ করছে তাদের জন্য আমরা বিদেশ থেকে অ্যাগ্রো সেক্টরে ইনভেস্টর নিয়ে এসে কাজ করছি, বা দেশি ইনভেস্টর দিয়ে কাজ করছি। সুতরাং আমরা ক্লাস্টারিং এ চলে গেছি, আমাদের নারীগুলোকে যে ক্ষেত্রে কাজ করছে সেভাবে বিনিয়োগ করা। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাদিয়া বিনতে আমিন। জনাব মাইক কাজী, আপনার কাছে একটু ফিরতে চাই শেষবারের মতো। সেটি হচ্ছে এই যে যেমনটি নাদিয়া বিনতে আমিন বললেন যে যে সেক্টরে বিজনেস করে, যে সেক্টরে কাজ করে, সেই সেক্টর অনুযায়ী আসলে বিদেশ থেকে বিনিয়োগ আনতে চায়। আপনি কি মনে করেন যে বিদেশ থেকে বিনিয়োগ আনার ক্ষেত্রে যারা ইনভেস্টর তারা আসলে কি কি দেখে বিনিয়োগ করতে চায় এবং কোন কোন জায়গায় আমাদের হাত দেওয়া উচিত, যদি আপনি বলেছেন আরেকটু যদি বিস্তারিত বলেন। জি ধন্যবাদ। আমি বলবো যে বিদেশ থেকে আমরা ইনভেস্টর যে সেক্টরগুলো সেগমেন্ট করতে, আমাদের ক্যাপাসিটি কোথায়, আমাদের ভালো করতে পারে, আমাদের মানে স্কিলটা কোথায়। আমাদের বাংলাদেশের টেকনোলজি খুব ভালো করতে আছে এখন, আমাদের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, হ্যাঁ আমাদের হিউম্যান ক্যাপিটাল আছে অনেক, বাট এটা তো মানে লো ওয়েজ, ঠিক না? আমরা যদি বড় ইনভেস্ট আনতে চাই আমাদের টেকনোলজির দিকে যাইতে হবে। টেকনোলজি ফোকাস দিলে আমরা বড় বড় ইনভেস্টর বাংলাদেশে আনতে পারবো। এবং এই যে উদ্যোক্তা নিয়ে আমরা কথা বলতেছি, রাইট? আমরা যে অর্গানাইজেশনের সাথে এন্টারপ্রেনিউর অর্গানাইজেশন, রাইট, ইও বাংলাদেশ, এখানে কিন্তু আমাদের একটা প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিদের জন্য, যে গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড আমরা প্রত্যেক বছর করতেছি, গত 5 বছর এটা করছি। এটা বড় একটা পুরস্কার দেয়। সো যারা উদ্যোক্তা হইতে চান, যে ইউনিভার্সিটি আছেন, ইজ এ কম্পিটিশন ফর ইউ, ইজ গ্লোবাল, মানে গ্লোবাল থেকে মেন্টরশিপ দিতে আছে। আমাদের ইওতে এন্টারপ্রেনিউর অর্গানাইজেশন 14,000 মেম্বার ওয়ার্ল্ড ওয়াইডে আছে, এবং বাংলাদেশে যত কনগ্লোমারেট আছে বড় বড় অর্গানাইজেশন তারা কিন্তু এখানে আছে, কিন্তু এই অর্গানাইজেশনে, জি রাইট? সো আমি বলবো ইও ইজ এ গিফট ফর এভরি সিঙ্গল এন্টারপ্রেনিউর। মানে যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে আপনারা সহায়তা করতে চান, এবং আপনি যেটি বললেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনারা আসলে উদ্যোক্তা খুঁজে বেড়াচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জনাব মাইক কাজী আপনাকেও। ডক্টর সায়মা হক বিদিশা, শেষবারের মতো আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে আপনি জানেন যে বিনিয়োগ উন্নয়ন বোর্ড বা কর্তৃপক্ষ তারা আসলে আগামী নভেম্বরে একটি বিনিয়োগ সামিট করতে যাচ্ছে বাংলাদেশে। সেইখানে আসলে সামিটে যদি আমরা বিদেশি ইনভেস্টমেন্ট আনতে চাই প্রচুর, কি করণীয়, আপনার পরামর্শ জানতে চাই। আচ্ছা, খুব ছোট্ট করে বললে সেটা হচ্ছে যে আমাদের দেখাতে হবে এবং আমাদের সত্যি সত্যি কাজ করতে হবে আমাদের ব্যবসার পরিবেশটা উন্নত করবার জন্য।
এবং ব্যবসার পরিবেশটা উন্নত করবার ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের আলাপ আলোচনা কিন্তু খুব বেশি ব্যাংক ঋণের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমি যে কথাটি একটু আগেও বলেছিলাম সেটা হচ্ছে সার্বিকভাবে ব্যবসার পরিবেশের ক্ষেত্রে স্বচ্ছতা আনা এবং এই বিষয়ে কালক্ষেপণের যে বিষয়টা রয়েছে সেটাকে কমানো, সেটা অসম্ভব জরুরি। এবং তাহলে কিন্তু যারা উদ্যোক্তারা তারা আগ্রহী হবেন। এবং এর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের যে ব্র্যান্ডিং এর বিষয়ে যখন কথা বলছি তখন আমাদের কিন্তু আমরা আলোচনা কিন্তু শুরু করেছিলাম যে গিগ ইকোনমি নিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম করা সম্ভব, ঢাকায় বসেও কিন্তু আমেরিকায় কাজ করা সম্ভব। সেই বিষয়টা যদি আমরা চিন্তা করতে চাই তাহলে কিন্তু গুণগত মানটা নিশ্চিত করবার দরকার। সুতরাং গুণগত মান নিশ্চিত করার দরকার। আমরা যে প্রোডাক্টটা সাপ্লাই করব, যে শ্রমশক্তি যারা রয়েছে তাদের গুণগত মান, যে প্রোডাক্টটা সাপ্লাই করব তাদের গুণগত মান নিশ্চিত করা, যাতে করে সেটা আন্তর্জাতিক মান সম্পন্ন হয়। এবং সেই জিনিসটার উপরে আমাদের কাজ করা দরকার। এবং বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে দুর্নীতির বিষয় রয়েছে, কালক্ষেপণের বিষয় রয়েছে, সেই জিনিসগুলো আমরা যতটা কমিয়ে পুরো প্রসেসটাকে যতটা দ্রুত করতে পারব সেটা এবং ওয়ান স্টপ সার্ভিস যেটি রয়েছে সেটিও মনে হয় কার্যকর করা দরকার। যে ওয়ান স্টপ সার্ভিসের বিষয়টা এখনো কিন্তু ধীর গতিতে রয়েছে এবং সেই জিনিসটার ক্ষেত্রে কিন্তু সুফলটা কিন্তু সার্বিকভাবে সবার মধ্যে যে ছড়িয়ে দেওয়ার বিষয়টা আছে সেখান থেকে কিন্তু আমরা এখনো দূরে রয়েছে। আশা করি সেই গ্যাপগুলো কেটে যাবে এবং এই সার্ভিসগুলো সাধারণ বিনিয়োগকারীরা পাবেন। ডক্টর সাইমা হক বিদিশা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব মাইক কাজী, আপনাকে ধন্যবাদ। ডক্টর নাদিয়া বিনতে আমিন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।